একবার চিন্তা করে দেখুন তো, আজ থেকে প্রায় ৭০,০০০ বছর আগে, যখন কোনো জাহাজ ছিল না, কোনো নৌকো ছিল না, কোনো আধুনিক সরঞ্জাম ছিল না, তখন একদল আদিম মানুষ, যারা ছিল আমাদেরই পূর্বপুরুষ, তারা তাদের কৌতূহল আর অজানা প্রয়োজনীয়তার তাগিদে আফ্রিকা থেকে পায়ে হেঁটে বেরিয়ে পড়ে। আর প্রজন্মের পর প্রজন্ম ধরে, হাজার হাজার বছর ধরে চলতে চলতে একদিন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এসে পৌঁছে যায়। গভীর সমুদ্রের মধ্যে অবস্থিত ভারতের আন্দামান দ্বীপপুঞ্জ, একদল আদিম মানুষ আনুমানিক ২৬,০০০ বছর আগে কিভাবে এখানে এসে পৌঁছলো, আবার আন্দামানে এসে ওরা সমস্ত পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ল। আর আজও ওই আদিবাসীরা, যাদের আন্দামানিজ বলা হয়, তারা অনেকে ২৬,০০০ বছর পরেও আধুনিক পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে আছে। মানবজাতির এত বড় সাফল্যের ইতিহাস ওদের ইতিহাস নয়, কিন্তু ওদের ইতিহাস আরো তাৎপর্যপূর্ণ, কারণ ওটা মানুষ সৃষ্টির ইতিহাস, আর ওটা মানুষের এখনো সম্পূর্ণভাবে জানা নেই। আসুন আজ এই ভিডিওটাতে এই নিয়ে আলোচনা করা যাক। কিভাবে আফ্রিকা থেকে মানুষ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল, কিভাবে ওরা কোনো নৌকো বা জাহাজ ছাড়াই সমুদ্র পেরিয়ে আন্দামানে এসে পৌঁছেছিল, কেনই বা এই আন্দামানিজদের মধ্যে কয়েকটা উপপ্রজাতি আজও বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। বৈজ্ঞানিকরা মনে করেন যে বহু লক্ষ বছর ধরে এই পৃথিবীতে মানুষ বলে এই প্রজাতির অন্তর্গত বিভিন্ন প্রকারভেদের প্রাণীর উদ্ভব হয়েছে। তাদের সবাইকে একসাথে হোমিনিন বলা হয়। এদের সব থেকে বড় বৈশিষ্ট্য হলো এই যে এরা দু পায়ের ওপর ভর দিয়ে দাঁড়াতে এবং হাঁটতে পারে। এখন দেখা যাক এই হোমিনিনদের অন্তর্গত প্রজাতিগুলোর নাম কি। হোমিনিনদের সাধারণত প্রি হোমো গ্রুপ এবং হোমো গ্রুপ এই দুভাগে ভাগ করা হয়। প্রি হোমো গ্রুপের অন্তর্গত হোমিনিনরা হলো যেমন অ্যাস্ট্রালোপিথেকাস, আর্ডিপিথেকাস, প্যারান্থ্রোপাস ইত্যাদি। এদের অস্তিত্ব ছিল আনুমানিক ২০ থেকে ৪০ লক্ষ বছর আগে। আর হোমো গ্রুপের অন্তর্গত হোমিনিনরা হলো যেমন হোমো ইরেক্টাস, হোমো হ্যাবিলিস, হোমো ফ্লোরেসিয়েন্সিস, নিয়েন্ডারথাল, ডেনিসোভান, হোমো স্যাপিয়েন্স ইত্যাদি। লক্ষ লক্ষ বছর ধরে আফ্রিকা মহাদেশ থেকে বিভিন্ন হোমিনিনরা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে, এবং সময়ের সাথে ইন্টারব্রিডিং অর্থাৎ অন্তঃপ্রজনন এবং ইভলিউশন অর্থাৎ বিবর্তনের ফলে তাদের থেকেও অন্য উপপ্রজাতির সৃষ্টি হয়েছে। এখানে সব থেকে উল্লেখযোগ্য হলো এই যে হোমিনিন গোষ্ঠীর মধ্যে অনেক প্রজাতির উদ্ভব আফ্রিকা মহাদেশের বাইরে পৃথিবীর অন্য কোথাও হলেও তাদের যে প্রজাতির থেকে উদ্ভব, সেই প্রজাতির উদ্ভব কিন্তু আফ্রিকা মহাদেশেতেই হয়েছিল। আজকের দিনে এই পৃথিবীতে একমাত্র হোমোসেপিয়েন্স ছাড়া অন্য কোনো হোমিনিনদের অস্তিত্ব নেই, অর্থাৎ আজ পৃথিবীতে সব মানুষই এই হোমোসেপিয়েন্স প্রজাতির অন্তর্গত। যদিও বৈজ্ঞানিকরা মনে করেন যে সামান্য মাত্রায় নিয়ান্ডারথাল এবং ডেনিসোভান্সদের এবং অন্যান্য হোমিনিনদের জিনগত বৈশিষ্ট্য আজকের হোমোসেপিয়েন্সদের মধ্যে আছে। এখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তথ্য সম্পর্কে জানতে হবে, যার নাম আউট অফ আফ্রিকা তত্ত্ব। এই তত্ত্বে বলা হয়েছে যে আধুনিক মানুষ বা হোমোসেপিয়েন্সরা ২ লক্ষ থেকে ৩ লক্ষ বছর আগে আফ্রিকা মহাদেশে প্রথম বিকশিত হয়। হাজার হাজার বছর ধরে আফ্রিকা মহাদেশে বসবাসের পর সম্ভবত ৫০ থেকে ৭০,০০০ বছর আগে প্রথমবার তাদের একটা ছোট্ট জনসংখ্যা আফ্রিকার বাইরে চলে যায়। যদিও সময়ের সাথে এই প্রজাতির আরও মানুষ আফ্রিকা মহাদেশ থেকে বাইরে গেছে, কিন্তু সেই প্রথম হোমোসেপিয়েন্সদের দলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের বংশধরেরাই আজকের দিনে আফ্রিকা থেকে বহু দূরে সারা বিশ্বে ছড়িয়ে পড়া আধুনিক মানুষ, অর্থাৎ আমরা সবাই। কিন্তু এই তত্ত্বের পেছনে কি কোনো বৈজ্ঞানিক প্রমাণ আছে? অবশ্যই আছে। ওয়াই ডিএনএ এবং মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বা এমটিডিএনএ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বলা যায় যে আজকের দিনের আধুনিক মানুষের বেশিরভাগটাই আউট অফ আফ্রিকা তত্ত্বে বলা ওই ছোট্ট দলটার বংশধর। এখন দেখা যাক যে ওয়াই ডিএনএ এবং এমটিডিএনএ কিভাবে আমাদের অতীতকে জানতে সাহায্য করে। এই ওয়াই ডিএনএ শুধুমাত্র পুরুষদের দেহেই পাওয়া যায়, যা পিতা থেকে পুত্র সন্তানের মধ্যে প্রবাহিত হয়। আর এই ডিএনএ পরীক্ষার মাধ্যমে পুরুষদের বংশানুক্রমিক ধারা বোঝা যায়। ঠিক এই একই রকম এমটিডিএনএ বা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ শুধুমাত্র মা থেকে তার সমস্ত সন্তানদের মধ্যে প্রবাহিত হয়, অর্থাৎ ছেলে এবং মেয়ে
উভয়ের মধ্যেই। তাহলে আন্দামানিজদের ক্ষেত্রে এই জেনেটিক বিশ্লেষণ কি প্রমাণ করে? YDNA হ্যাপ্লোগ্রুপ D1A3 এবং mtDNA হ্যাপ্লোগ্রুপ M31 এবং M32 প্রমাণ করে যে আনুমানিক 30,000 বছর আগে আন্দামানিজরা এই পৃথিবীর অন্যান্য প্রজাতির থেকে আলাদা হয়ে গেছিল এবং আশ্চর্যজনকভাবে তারাও আউট অফ আফ্রিকা তত্ত্বে বলা ওই ছোট্ট দলটার বংশধর। হ্যাপ্লোগ্রুপ বলতে ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে নির্ধারিত হয়েছে এমন একটা জেনেটিক্যালি সম্পর্কিত দলের মানুষ বা প্রাণীকে বোঝায় যারা একই সাধারণ অর্থাৎ কমন পূর্বপুরুষদের বংশধর। এই সমস্ত আভ্যন্তরীণ জেনেটিক বৈশিষ্ট্য বা জেনোটাইপের ভিত্তিতে আন্দামানিজরা তিব্বত এবং জাপানের কিছু বিশেষ আদিবাসী গোষ্ঠীর সাথে সম্বন্ধযুক্ত। আবার বাহ্যিক জেনেটিক বৈশিষ্ট্য যেমন চোখের রং, দেহের রং, চুলের রং, উচ্চতা ইত্যাদি, যাকে ফিনোটাইপ বলা হয়, তার ভিত্তিতে আন্দামানিজরা অস্ট্রেলিয়ার কিছু আদিবাসী এবং মালয়েশিয়ার নিগ্রিটো নামক আদিবাসীদের ঘনিষ্ঠ। আফ্রিকা থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আন্দামান অব্দি আসতে এরা মোটামুটি যে দেশগুলো পেরিয়েছিল আজকের আধুনিক পৃথিবীর মানচিত্রে সেই দেশগুলো হলো যেমন ইয়েমেন, সৌদি আরবিয়া, ওমান, ইরান, পাকিস্তান, আফগানিস্তান, ভারতবর্ষ, বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া আর অবশেষে আন্দামান দ্বীপপুঞ্জ। হাজার হাজার বছর আর বহু প্রজন্ম ধরে এই পথে চলতে চলতে ওদের বংশধরেরা পৃথিবীর অন্যান্য জায়গাগুলোতেও ছড়িয়ে পড়েছিল। গভীর সমুদ্রের মধ্যে অবস্থিত এই আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস, আন্দামান গ্রুপ অফ আইল্যান্ডসের দক্ষিণে অবস্থিত নিকোবর গ্রুপ অফ আইল্যান্ডস এবং ইন্দোনেশিয়া দেশের সুমাত্রা আইল্যান্ডের মধ্যেকার অংশের সমুদ্রের নাম 6 ডিগ্রি চ্যানেল, যা প্রায় 175 কিলোমিটার চওড়া। আবার আন্দামানের পূর্ব দিকে অবস্থিত আন্দামান সি। এখানে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠে আসে, আন্দামান দ্বীপপুঞ্জে পৌঁছতে গেলে ওদের নিশ্চয়ই আন্দামান সি অথবা 6 ডিগ্রি চ্যানেল পেরোতে হয়েছিল। তাহলে এই আদিম মানুষগুলো কিভাবে এই সমুদ্র পেরোলো? ওদের কাছে তো নৌকো বা জাহাজ তৈরি করার কোনো প্রযুক্তি ছিল না। এই প্রশ্নের উত্তর হলো এই যে সেক্ষেত্রে আইস এজ বা তুষার যুগ মানুষকে এই কাজ করতে সাহায্য করেছিল। এই আইস এজ হলো এমন একটা সময়কাল যখন পৃথিবীর তাপমাত্রা এতই কমে গিয়েছিল যে বিশাল বরফের স্তর এই পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চলকে ঢেকে ফেলেছিল। আনুমানিক 1,15,000 বছর আগে গত আইস এজ শুরু হয় আর তা শেষ হয় আজ থেকে প্রায় 11,700 বছর আগে। মিলানকোভিচ সাইকেলের ব্যাখ্যা অনুযায়ী সময়ের সাথে সূর্যের সাপেক্ষে পৃথিবীর কক্ষপথের পরিবর্তনের কারণে এই পৃথিবীতে আইস এজ আসে এবং যায়। বৈজ্ঞানিকদের মতে আজ থেকে আনুমানিক 50,000 থেকে 1,00,000 বছর পর আগামী আইস এজ আসার সম্ভাবনা আছে। কিভাবে এই আইস এজ ওদের সমুদ্র পার হতে সাহায্য করল? আজ থেকে প্রায় 20 বা 30,000 বছর আগে গত আইস এজের সময় যখন তাপমাত্রা ছিল সব থেকে কম, তখন সারা পৃথিবীর সমুদ্রের গভীরতা প্রায় 125 মিটার কমে গিয়েছিল। আর সেই কারণে বহু অঞ্চল যা আজকে সমুদ্রের জলের কারণে বিচ্ছিন্ন হয়ে আছে সেখানে বরফের স্থলপথ তৈরি হয়ে যায় এবং সমুদ্রের মধ্যে দুটো স্থলের মাঝখানের ব্যবধানও কমে আসে। তখন মানুষের পক্ষে পায়ে হেঁটে বা গাছের গুঁড়ি ইত্যাদির সাহায্যে সহজেই ওই অঞ্চলগুলোর মধ্যে যাওয়া আসা করা সম্ভবপর হয়ে ওঠে। ঠিক এইভাবেই একদল আদিম হোমোস্যাপিয়েন্স ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উত্তরাঞ্চল থেকে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডসের দক্ষিণ অঞ্চলে 6 ডিগ্রি চ্যানেল পেরিয়ে পৌঁছেছিল বলে মনে করা হয়। সময়ের সাথে তারা আন্দামান দ্বীপপুঞ্জের নানান জায়গায় ছড়িয়ে পড়েছিল। তারপর তুষার যুগ শেষ হলে ক্রমশ বরফের স্তর গলতে থাকে আর সমুদ্রের জল আন্দামান দ্বীপপুঞ্জকে মূল ভূমিগুলো থেকে বিচ্ছিন্ন করে দেয়। আবার এই একই কারণে আন্দামান দ্বীপপুঞ্জের অন্তর্গত বিভিন্ন দ্বীপগুলো একে অপরের থেকে আলাদা হয়ে পড়ে। এর ফলে আদিবাসীরাও বিভিন্ন দলে ভাগ হয়ে যায়। তারপর আরও হাজার হাজার বছর এইভাবে একে অপরের থেকে বিচ্ছিন্ন থাকার ফলে তারা বিভিন্ন উপপ্রজাতিতে পরিণত হয়, যেমন জারোয়া, ওঙ্গে, গ্রেট আন্দামানিজ এবং সেন্টিনালিস। এদেরকেই একসাথে আন্দামানিজ বলা হয়। এরা সবাই কিন্তু আফ্রিকা থেকে আগত সেই আদিম লোকগুলোর বংশধর। শারীরিক বৈশিষ্ট্যের দিক থেকে আন্দামানিজরা নিগ্রিটো গোষ্ঠীর অন্তর্ভুক্ত। এদের ত্বকের রং কালো, এরা আকৃতিতে ছোট,
এদের মাথায় কোকড়ানো গুচ্ছ আকারে চুল থাকে এবং শরীর স্বল্প লোমযুক্ত হয়। আজকের দিনে এই আদিবাসীদের জনসংখ্যা খুবই কম। 2011 সালের তথ্য অনুযায়ী মাত্র 380 জন জারোয়া সম্প্রদায়ের মানুষ জীবিত আছে। অঙ্গেদের জনসংখ্যা 101 জন, সেন্টিনালিসদের 150 জন এবং গ্রেট আন্দামানিসদের মাত্র 52 জন জীবিত আছে। সংক্ষেপে এদের জীবনযাত্রা সম্পর্কে বলা যায় যে জারোয়ারা আন্দামান আইসল্যান্ডের সাউথ আন্দামান আইসল্যান্ড এবং মিডল আন্দামান আইসল্যান্ডে বসবাস করে। এরা মাছ ধরে এবং জন্তু জানোয়ার শিকার করে আর বনজ ফলমূল সংগ্রহ করে খায়, আর কৃষিকাজ করতে জানে না। বহির্বিশ্বের সাথে এদের আজও কোনো যোগাযোগ নেই এবং এরা সামান্য কিছু সরকারি সাহায্য গ্রহণ করে থাকে। সাউথ আন্দামান থেকে নর্থ আন্দামান আইসল্যান্ড যাওয়ার পথে আন্দামান ট্রাঙ্ক রোডে আজও রাস্তার ধারে এই কৌতূহলী আশ্চর্য মানুষগুলোকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অনেক ক্ষেত্রে পর্যটকদের কনভয়ের গাড়িগুলোকে দাঁড় করিয়ে ঘিরে ধরে এরা ইশারায় খাবার দাবার চায়, যদিও এরা কোনোভাবেই হিংসাত্মক নয়। এদের ছবি তোলা, খাবার বা অন্য কিছু দেওয়া ভারত সরকারের আইন অনুযায়ী দণ্ডনীয়। কিন্তু কেন এই আইন, এ ব্যাপারে আমরা একটু পরে এই ভিডিওতে আরও জানব। 1970 সালে সরকারি প্রচেষ্টায় উন্নততর জীবনযাত্রার জন্য গ্রেট আন্দামানিসদের আন্দামানের স্ট্রেট আইল্যান্ড নামক একটা বিশেষ দ্বীপে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তারা বিশেষত খাদ্য এবং বাসস্থানের জন্য প্রধানত সরকারি সহায়তার উপর নির্ভরশীল। ওদের অনেকেই আধুনিক জীবনের কিছু দিক গ্রহণ করেছে, যেমন হিন্দি ভাষায় কথা বলা বা সরকারি চাকরি করা ইত্যাদি। অঙ্গেরা ঐতিহ্যগতভাবে শিকার করে জীবন নির্বাহ করত। এখন ওরা মূলত লিটল আন্দামান দ্বীপের সংরক্ষিত শিবিরে বসবাস করে। গ্রেট আন্দামানিসদের মতো অঙ্গেরাও সরকার থেকে বাসস্থান এবং খাদ্যসহ অন্যান্য সহায়তা পায়। যদিও ওরা শিকারের মতো কিছু ঐতিহ্যবাহী কাজকর্ম আজও ধরে রেখেছে, কিন্তু ওরা বহিরাগতদের সাথে মেলামেশা করে এবং আধুনিক যুগের সুখ সুবিধা এবং স্বাস্থ্য ব্যবস্থা ব্যবহার করে। সেন্টিনালিসরা তাদের এলাকায় অর্থাৎ নর্থ সেন্টিনাল আইল্যান্ডে অনুপ্রবেশকারীদের প্রতি অত্যন্ত হিংসাত্মক প্রতিরোধের জন্য পরিচিত। বিভিন্ন সময় একাধিক মানুষ যারা এদের সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছে তাদের এরা হত্যা করেছে। এই সেন্টিনালিসরা এমনই একটা বিরল প্রজাতি যাদের ভাষা এবং জীবনযাত্রা সম্বন্ধে বহির্বিশ্বের লোকেদের কোনো সঠিক ধারণা নেই। অন্যান্য উপজাতিগুলোর মতো সেন্টিনালিসরাও ঐতিহ্যগতভাবে শিকারী সংগ্রাহক বা হান্টার গ্যাদারার এবং কৃষিকাজ জানে না বলে ধারণা করা হয়। ভারতীয় আইন অনুযায়ী নর্থ সেন্টিনাল আইসল্যান্ডে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। বিশেষ কতগুলো কারণের জন্যই সাধারণ মানুষের এই উপজাতিদের সংস্পর্শে আসা আইনত দণ্ডনীয়। প্রথমত, হাজার হাজার বছর ধরে বিচ্ছিন্ন থাকার কারণে এই উপজাতিদের দেহে বহির্বিশ্বের সংক্রামক রোগগুলোর বিরুদ্ধে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা নেই। তাই আমাদের মতো সাধারণ মানুষের সংস্পর্শে এলে সংক্রামক রোগের কারণে এদের মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। দ্বিতীয়ত, কোনো রকম সম্পর্ক স্থাপনের অনুমতি থাকলে সাধারণ মানুষের হাতে এদের বিভিন্নভাবে শোষিত বা প্রতারিত হওয়ার সম্ভাবনাও থেকে যায়। সেন্টিনালিসদের দ্বীপে কারো যাওয়ার অনুমতি না থাকলেও জারোয়াদের জন্য সংরক্ষিত অঞ্চলের মধ্যে নির্মিত আন্দামান ট্রাঙ্ক রোড দিয়ে বিশেষ নির্দেশিকা মেনে কনভয়ের মধ্যে সাধারণ পর্যটকদের গাড়ি ও বাস যাতায়াত করে। আন্দামান আইসল্যান্ডসের দক্ষিণ দিকে অবস্থিত নিকোবর আইসল্যান্ডস বা নিকোবর দ্বীপপুঞ্জ। এই নিকোবর দ্বীপপুঞ্জে নিকোবরিজ এবং শম্পেন এই দুই প্রকার আদিবাসীর বসবাস। আজ থেকে আনুমানিক 5000 বছর আগে, অর্থাৎ আন্দামানিসদের আসার বহু হাজার বছর পর, দক্ষিণ পূর্ব এশিয়ার মূল ভূখণ্ড থেকে আরও এক উপপ্রজাতির মানুষ আন্দামান দ্বীপপুঞ্জের দক্ষিণে নিকোবর দ্বীপপুঞ্জে এসে বসতি স্থাপন করে। তাদের নিকোবরিজ বলা হয়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে 5000 বছর আগে তারাই বা কীভাবে সমুদ্র পার হয়ে এলো? এই প্রশ্নের উত্তর এই যে বৈজ্ঞানিকরা মনে করেন যে সেই সময় আইস এজ শেষ হয়ে গেছিল, কিন্তু নিকোবরিজদের পূর্বপুরুষরা সমুদ্র পেরিয়ে আসার প্রযুক্তি জানত। বৈজ্ঞানিকরা একথাও মনে করেন যে নিকোবরিজদের পূর্বপুরুষরা কৃষিকাজ করতেও জানত। কিন্তু এই নিকোবরিজদের থেকে আরও রহস্যময়
হলো আরও এক আদিবাসীদের ইতিহাস, যাদের নাম শম্পেন। নিকোবর আইল্যান্ডসের অন্তর্গত গ্রেট নিকোবর আইল্যান্ডে শম্পেনরা বসবাস করে। নিকোবরিসদের মতো এরাও মঙ্গলয়েড শ্রেণীভুক্ত, যদিও এরা নিকোবরিসদের থেকে বহু হাজার বছর আগে বিচ্ছিন্ন হয়েছে বলে মনে করা হয়। উপযুক্ত তথ্যের অভাবের কারণে এরা কখন এই অঞ্চলে এসেছিল তা আজও সঠিকভাবে জানা যায়নি। হয়তো 5,000 বছর আগে, বা কিছু বৈজ্ঞানিকের মতে তার থেকে অনেক অনেক আগে। এ ব্যাপারে শুধু এই পর্যন্তই বলা যায়। গ্রেট নিকোবর আইল্যান্ডের আদিবাসী এই শম্পেনদের আজকের দিনে জনসংখ্যা আনুমানিক 300 জন বলে মনে করা হয়। শম্পেনরা বহির্বিশ্বের সাথে কোনো যোগাযোগ না রাখলেও সামান্য কিছু সরকারি সহায়তা নিয়ে থাকে। আন্দামানিসরা শুধু একটা উপজাতি নয়, তারা মানব ইতিহাসের একটা জীবন্ত দলিল। বহির্বিশ্বের মানুষ অর্থাৎ আমাদের সেখানে অনুপ্রবেশ এবং হস্তক্ষেপ সেন্টিনেলিস বা জারোয়াদের মতো আদিবাসীদের স্বাভাবিক জীবন এবং স্বায়ত্তশাসনের প্রতি অসম্মানজনক। তবুও এই প্রশ্ন থেকেই যায় যে আধুনিক বিশ্বে ওদের এই প্রাচীন সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা কি সত্যিই সম্ভব? আপনাদের কি মনে হয়?